এক বিখ্যাত বিজ্ঞানী তার সব সম্পত্তি হস্তান্তরের জন্য নিজের ছেলে মেয়ে এবং রিলেটিভসদের ডেকে পাঠায় একটি সিক্রেট আইল্যান্ডে, যেই আইল্যান্ডের পদে পদে ছিল ভয়ঙ্কর সব দৈত্য দানব এবং মারাত্মক মৃত্যু ঝুঁকি। এইখানে যে এক সপ্তাহ সার্ভাইভ করতে পারবে সেই হবে সব সম্পত্তির মালিক। কিন্তু এদের মধ্যে কেউ কি পারবে এই ভয়ঙ্কর আইল্যান্ডে টিকে থাকতে? শেষ পর্যন্ত কে হবে এই সবকিছুর মালিক? আর ওই বিজ্ঞানী বা কেন তাদেরকে এই আইল্যান্ডেই ডেকে পাঠালো? সে কি আসলেই তাদেরকে তার সম্পত্তি দিতে চায়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেটাই দেখবো আজকের গল্প দ্য মিস্ট্রি অফ মক্সা আইল্যান্ডে। গল্পের শুরুতেই টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখানো হয়, যেখানে বলা হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর বিশ্বক সেন আমাদের মধ্যে আর নেই, আর তাকে শেষবার দেখা গিয়েছিল নোবেল প্রাইজ নেওয়ার সময়, তাও ঠিক 10 বছর আগে। এই অনেকগুলো বছর ধরে তিনি নিজের প্রাইভেট আইল্যান্ডে ছিলেন, হয়তোবা বড় কিছু নিয়েই গবেষণা করছিলেন। তবে তিনি গতকাল ফ্লাইট দুর্ঘটনায় মারা যান, আর এটা নিয়েই সবাই মাতামাতি করছে। আর ওনার যেই আবিষ্কার করা মেডিসিন তা মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। সেই সাথে শেয়ার হোল্ডাররা এটা নিয়ে চিন্তিত যে ওনার ভিএস ল্যাবের ভবিষ্যৎ কি হবে, তার পরবর্তী সিইও এবং 1000 কোটি টাকার উত্তরাধিকারী কে হবে। আর তার এই দুর্ঘটনা কি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, নাকি তার শত্রুরাই এই সব করেছে? তিনি এই 10 বছর কেন নিজের আইল্যান্ডের বাইরে পা রাখেননি? সেখানে তিনি কি বা করছিলেন? এই সব প্রশ্নই সবার মাথায় ঘুরপাক খেতে থাকে। যাই হোক, দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি মাইক নামের একজন লোক ভিকি নামের একজন স্নাইপার কিলারকে একটা কাজ দিয়েছে। ভিকি তার কাজ করতে আসে, অর্থাৎ একজনকে শুট করতে, কিন্তু ভিকি সেই মহিলাকে শুট করতে পারে না, কারণ তার নিজের অতীতের কিছু ফ্ল্যাশব্যাক আসছিল বারবার। সে তার ছোটবেলাটা মনে করতে পারছিল, তার মা এবং বোনের সাথে কাটানো মুহূর্তগুলো আবছায়া হয়ে বারবার ধরা দিচ্ছিল। তাই মাইককে ভিকি মানা করে যে সেই কাজ করতে পারবে না। মাইক তো খুব রেগে যায় আর বলে, যদি তুই এই কাজ না করিস তাহলে আমি তোকে শেষ করে দিব। এটা শুনে ভিকি বলে, আপনার যা খুশি করুন আপনি, আমি আপনার কথা রাখতে পারবো না। তো এর কিছুক্ষণ পরই ভিকিকে মাইক বন্দুক নিয়ে তাড়া করে মারার জন্য, কিন্তু ভিকি কোনো রকমে মাইককে ফাঁকি দিয়ে তার বাসায় চলে আসে। সেখানে ভিকি একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল, প্রিয় বিক্রম, আমি তোমার বাবা ডক্টর বিশ্বক সেন। আমি তোমাকে আমার থেকে দূরে রেখেছি এতগুলো বছর। তুমি হয়তো তার জন্য অনেক অভিমান করে আছো, তবে আমার সন্তান হিসেবে তোমার আমার সম্পত্তির উপর সম্পূর্ণ অধিকার আছে। তাই সেগুলোর জন্য তোমাকে আসতে হবে আমার প্রাইভেট আইল্যান্ডে। তো এমন আরো অনেকজনকে এই প্রাইভেট মক্সা আইল্যান্ড থেকে ইনভিটেশন পাঠানো হয়, আর তারা সবাই এসে একসাথে জড়ো হয়ে দাঁড়ায় সেখানে যাওয়ার জন্য। ভিকিও আসে তার সেই বোনকে যদি সে আবারও দেখতে পায় সেজন্য। তো একটু পরই সেখানে প্রাইভেট জিপ আসে, সেটাতে করে তারা সবাই চলে আসে মক্সা আইল্যান্ডে। তারা সবাই সেখানে আসার সাথে সাথে মায়া নামের একজন মহিলা এসে বলে, আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে আপনাদের মনে অনেক প্রশ্ন চলছে, কিন্তু সব প্রশ্নের উত্তর এখনই পাবেন না, ধীরে ধীরে সব জানতে পারবেন। আমি মায়া, আমি আপনাদের এখানে খেয়াল রাখবো। আর কোনো কিছু জানার আগেই আমার কাছে চলে আসবেন না প্রশ্ন করতে। আপনাদের সৌভাগ্য যে আপনারা ডক্টর বিশ্বক সেনের আত্মীয় আর চেনা জানা মানুষদের মধ্যে পড়েছেন। তো তারপর মায়া তাদের সবাইকে ভেতরে নিয়ে আসে। তারা সবাই একসাথে টেবিলে বসে। তখনই সেখানে ডক্টর বিশ্বকের ছায়া আসে, আর সে কথা বলতে শুরু করে। সবাই তো এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই ডক্টর বিশ্বক বলে, আমার প্রিয় পরিবার, আমি জানি তোমরা হয়তো ভয় পেয়ে ভাবছো আমি তো মারা গিয়েছি, তাহলে এখানে কি করছি? তো মানুষের মৃত্যু হয় শুধু তার বডির, আত্মা তো থেকেই যায়। আর তোমাদের সবার মাঝে আমার রক্ত বইছে। মানুষের মৃত্যুর সময় তো তার পরিবারের লোক আসে, এটা একরকম নিয়ম বলা যায়। কিন্তু আমার মৃত্যুর সময় আমার পাশে কেউ ছিল না। আমি জানি মারা যাব, তাই আমি তখন এই ভিডিওটা রেকর্ড করছিলাম। আমার সম্পত্তির দাম 24,000 কোটি, যা আমি তোমাদের সবার মাঝে সমান সমান ভাগ করে দিব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। তবে একটা শর্ত আছে, যেই আইল্যান্ডে 1 সপ্তাহ থাকতে পারবে সেই এই শর্ত অনুযায়ী তার অংশের সম্পত্তিটা বুঝে নিতে পারবে। এবার এরকম কিছু শোনার পর সবাই একটু শকড হয়ে যায়। মানে এরকম আবার কি শর্ত? এখানে 1 সপ্তাহ রাখার মাধ্যমে কি এমন হয়ে যাবে? কার কি লাভ হবে? তো ডক্টর আবারও তাদেরকে এটাও মনে করিয়ে দেয় যে টাকা সম্পর্ক নষ্ট করে, তবে তাদের মনে রাখতে হবে ফ্যামিলি ম্যাটার্স করে সবার আগে। তো এখানেই তার ভিডিওটা শেষ হয়।
কিছুক্ষণ পর মায়া বলে, এছাড়া আপনাদেরকে একটা কথা বলার আছে। আপনাদের মধ্যে যে কোনো একজনই পরবর্তী সিইও হতে পারবেন। আমাদের কয়েকটা টেস্ট এবং দেখাশোনার পর সিদ্ধান্ত আসবে কে সিইও হবে। আর এই আইল্যান্ডে আপনারা থাকতে চান কিনা এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা হবে। তো তারপর এক একজনের এক এক মতামত আসে। কেউ কেউ বলে টাকা সম্পত্তি দেওয়ার হলে এমনিতেই দিতে পারে, তার জন্য এখানে 1 সপ্তাহ থাকার কি দরকার, নাকি এইসব আবার কোনো ফাঁদ। তো অন্যরা তখন বলতে থাকে তার এত বছরের সম্পত্তি হঠাৎ করে এইভাবে দিতে রাজি কেন হবে, এর কারণ কি, এটা নিশ্চিত তার কোনো চাল হবে। মায়া বলে, যদি আপনাদের মধ্যে কেউ থাকতে না চায় তাহলে এখনই বলুন, আপনাদেরকে যেতে দেওয়া হবে। তখন তাদের থেকে একটা কাপল এসে বলে, আমরা যাব, আসলে আমরা এখানে টাকার জন্য আসিনি, এসেছি দেখা করতে। আর যখন জানতে পেরেছি আমরা ফ্যামিলি, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি চলে যাব, কারণ টাকা এই সম্পর্ক নষ্ট করে। এরপরে এই কাপল চলে যায় আর বাকিদেরকে তাদের রুমে পৌঁছে দেওয়া হয়। ভিকি তখন ভাবছিল হঠাৎ করে ডক্টর বিশ্বক সেনের মারা যাওয়া, তারপর 1 সপ্তাহ থাকার বিনিময়ে সম্পত্তি ভাগ করা, এই সবটাই কেমন যেন রহস্যময়। আর আমাদেরকে এইসবের মধ্যে কিভাবে লিঙ্ক করা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। এখন আবার এখানে 1 সপ্তাহ থাকতে হবে। তো এরপর একটা অদ্ভুত দেখতে লোককে দেখা যায় যে জঙ্গলের ভেতর থেকে আসে, আর এসেই সাগরের তীরে দাঁড়িয়ে থাকা একজনের উপর হঠাৎ করেই আক্রমণ করে বসে। এখন এই অদ্ভুত দেখতে লোকটার রহস্যই বাকি, সেই জঙ্গল থেকে আসলোই বা কিভাবে এবং থাকেই বা কেন, সেটা তো আমরা গল্পের মধ্যে ধীরে ধীরে জানতে পারবো। অন্যদিকে ভিকি স্বপ্নে দেখে ছোটবেলায় তার মাকে হঠাৎ করেই একজন মাস্ক পরা লোক এসে বলে, ডক্টর বিশ্বকের ডায়েরিটা কোথায়, এখনই দে, না হলে তোকে আমি খুন করব। ভিকির মা ডায়েরিটা দিতে অস্বীকার করলে সেখানেই তার মাকে চাকু বসিয়ে দেওয়া হয়। ভিকি সেদিন ওই লোকের হাতে একটা ট্যাটু দেখেছিল। এই সব কিছু মনে করেই চোখ খুলে উঠে যায় ভিকি। এরপর সে পাহাড়ের দিকে আসে আর বলে, কেন জানি আমার কাছে এই আইল্যান্ডের কিছুই ঠিক মনে হচ্ছে না, কেমন যেন অদ্ভুত লাগছে সবকিছু। তো এরপরই সে নিচে আসে আর তাদের সবাইকে দেখে বলে, এদের মধ্যে আমার দিদিকে হবে, আমি কিভাবে তাকে খুঁজে পাবো। তখন ভিকি মিনা নামের একজন মহিলার কাছে আসে আর তার সাথে কথা বলতে শুরু করে। মিনা বলে, তোমরা সবাই শুধু ডক্টর বিশ্বকের কথা শুনেছ, কিন্তু আমি তাকে কাছ থেকে চিনি। সে অনেক কিছু করার কথা ভেবে এসবের আয়োজন করেছে। তো এগুলো শুনে ভিকি বলে, আপনি কিভাবে তাকে চেনেন? তখন মিনা বলে, আমি একটা হসপিটালে তখন নার্স ছিলাম, আর সেখানে ডক্টর হয়ে জয়েন করে বিশ্বক। সে এতই অন্যরকম ছিল যে তার চোখ দিয়েই কাউকে সে নিজের প্রতি আকৃষ্ট করতে পারত। আমিও তার ফাঁদে পড়ে যাই আর বিয়ে করে বাচ্চা নিয়ে ফেসে যাই। ভিকি তখন বলে, এখানে এতজন দেখে মনে হচ্ছে ওনার অনেকগুলো অ্যাফেয়ার ছিল। আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন তিনি কি সত্যি আমার বাবা কিনা? মিনা বলে, সে যেভাবে আমাকে আর আমার সন্তানকে অস্বীকার করেছে তেমনি তোমাকেও করবে, তাকে আমি খুব ভালো করেই চিনি, 1 নম্বরের ধোঁকাবাজ। এদিকে কিছুক্ষণ পর সেখানে জাগদীশকে খুঁজে না পেয়ে তাকে খোঁজার জন্য টিম নিয়ে তারা বেরিয়ে পড়ে আর চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। এই বিশ্বক সেনের বাড়িতে যতগুলো স্টাফ আছে তারা কোনো রকম কোনো কথা কারো সাথে বলে না। এটারই বা কি রহস্য? কথা বলতে সমস্যাটা কোথায়? এদিকে ভিকি মায়াকে এসে জিজ্ঞেস করে, জাগদীশের ব্যাপারে কিছু জানো? এখানে আসলে হচ্ছেটা কি? মায়া বলে, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, তবে এই আইল্যান্ডে যা যা দেখছো তার সবকিছুই হচ্ছে ডক্টর বিশ্বক সেনের তৈরি করা। বলতে পারো এখানকার সবকিছু তার ইশারাই চলে আর তাকেই একমাত্র ফলো করে। তাই এখানে আসলেই কি হচ্ছে না হচ্ছে তা সঠিকভাবে বলাটাও মুশকিল। তো তারা সারা দিন খোঁজার পর ভিকি আর জাগদীশের বোন একটা নৌকা কম দেখে তীরে। তারা ভেবে নেয় হয়তো জাগদীশ না বলেই এখান থেকে চলে গিয়েছে, তাই তারা আর তাকে খোঁজ করে না, ফিরে যায় নিজেদের রুমে। রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই জাগদীশের বোন তার হাজবেন্ডকে বলে, আমার বিশ্বাস হচ্ছে না জাগদীশ এইভাবে চলে গিয়েছে, আর সে গেলেও আমাকে তো একটা কল দিবে তাই না? এইভাবে নিরুদ্দেশ হওয়ার কারণ কি? তার হাজবেন্ড বলে, কল দিবে, হয়তো নেটওয়ার্ক নেই এই জন্য দিতে পারছে না। যাই হোক, রাতের বেলা ভিকি এই আইল্যান্ডে আর একজন অদ্ভুত লোককে দেখে। এই লোক আবার নিজেকে অন্ধ দাবি করে। তো ভিকি তার জানালা থেকে দেখে লোকটা একা একা জঙ্গলের দিকে যাচ্ছে। তখন সেও তাকে ফলো করতে করতে সেখানে একটা আলাদা জায়গা আবিষ্কার করে। তবে সেখানে যাওয়ার আগে ভিকি একটা আওয়াজ পায় আর ওদিকেই চলে আসে।
আর সেখানে এসেই দেখে ভেনকাটের লাশ পড়ে আছে। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায়। অন্যদিকে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। ডক্টর বিশ্বক সেন একজনের ব্রেন সার্জারি করার পর তার ব্রেন নিয়ে বাড়ি আসে আর সেটাকে নিয়ে কিছু একটা গবেষণা করতে থাকে। তার ভাবসাব ছিল খুবই অদ্ভুত, কেমন যেন রাক্ষস রাক্ষস কথাবার্তা আর কাজে কর্মে ছিল সে। তো দৃশ্য আসে বর্তমানে, যেখানে পরে বাকিরাও আসে ভেনকাটকে দেখতে। সেখানে ভেনকাটের প্রেগনেন্ট স্ত্রীও ছিল। সে এইভাবে তার হাজবেন্ডকে দেখে নিজের হুঁশ ধরে রাখতে পারছিল না। তো মুন্না নামের একজন ভিকিকে বলে, এই ভিকি যেহেতু সবার আগে তার লাশ দেখেছে, তার মানে সেই খুন করেছে আর পরে বডিকে এইভাবে ফেলে চলে গিয়েছে। তখনই সেখানে মায়া চলে আসে আর ভেনকাটের স্ত্রীকে বলে, আম সরি আপনার হাজবেন্ডের এই মৃত্যুর জন্য, তবে এই আইল্যান্ড অনেকবার নড়াচড়া করে বসে। তখন হয়তো ভেনকাট নিজেকে কন্ট্রোল করতে না পেরে পাথরে আঘাত পেয়েছে আর সেটা থেকেই হয়তো তার মৃত্যুটা হয়। এখন আমাদেরকে একটু সুযোগ দিন তার শেষকৃত্য করার। ভেনকাটের স্ত্রী বলে, না, এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, তাই তার কাছে পুলিশ আসবে, তদন্ত হবে, এরপরই শেষকৃত্য হবে। তার আগে ভেনকাটের লাশ ফ্রিজিং করে রাখা হবে। আর আমি ক্রিমিনাল লয়ার, তাই আমি এই কেসটা নিচ্ছি। এসব শুনে মায়া বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে তাই হবে। তো রাতে মিনা সবাইকে বলে, আমি জানতাম এরকম কিছুই হবে। আমি বলছি আরো একটা দুঃসংবাদ আসার আগে এখান থেকে চলো আমরা চলে যাই। প্লিজ আমার কথাটা শোনো তোমরা, না হলে কেউ বাঁচতে পারবো না। মিনাকে তখন তার মেয়ে আর ছেলে বলে, জীবনে এমনি এমনি বাঁচা যায় না। সব সময় আমরা জানি টাকার অনেক পাওয়ার, তাই আমরা এটাকে এভাবে ছেড়ে যাব না। সেই সময় আমাদেরকে মিনার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে তাকে রাঘব নামের একজন বলে, আমি তোমাকে ভালোবাসি, যদি আগেই বলে দিতাম তোমার উপর ওই বিশ্বক নামের ছায়াটা পড়তই না। তখন মিনা বলতে থাকে, সে দিন দিন কেমন যেন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, আমার খুব ভয় করে তাকে এখন। এটা শুনে রাঘব বলে, আর হসপিটালেও তার নামে অনেক অভিযোগ আসছে, সে প্রায় প্রায় কোথায় যেন গিয়ে থাকে, এরপর আবারও ফিরে আসে। তো বর্তমানে এইসব ভেবে মিনা আরো বেশি ভয় পাচ্ছিল, না জানি এবার মরে গিয়ে ডক্টর বিশ্বক কি করে, আর তার টার্গেট তার এই পরিবারের লোকেরা কেন হতে গেল, এর আসল কারণই বাকি এসব কিছুই সে বুঝে উঠতে পারছিল না। তো যাই হোক, এদিকে আইল্যান্ডে আসা আরো একটা মেয়ে হঠাৎ করেই জঙ্গলে একটা গোপন জায়গা পায়, যেখানে একটা গর্ত করে বাইরে ঢাকনা দিয়ে ঢাকা ছিল। তাই নিখিলা এই ঢাকনাটা সরিয়ে সেটার ভেতরে যায়, আর তখনই দেখা যায় এই ঢাকনাটা একেবারে লেগে যায়। নিখিলা তো খুব ঘাবড়ে যায় আর বারবার হেল্প চাইতে থাকে, কিন্তু তখন সেখানে কেউই ছিল না, তার আওয়াজও কেউ শুনতে পায়নি। এদিকে ভেনকাটের স্ত্রী সবার ঘর সার্চ করছিল। তখনই ভিকির ঘর সার্চ করে সে একটা বন্দুক পায় আর বুঝতে পারে সে আসলে কি কাজ করত। তো এরপরই সে ভিকিকে জিজ্ঞেস করে, তুমি কে হও ডক্টর বিশ্বক সেনের? ভিকি বলে, আমিও সেটাই জানতে এখানে এসেছি। আমি আমার পরিবারকে খুঁজতে এসেছি, কারণ এতগুলো দিন আমি নিজেকে এতিম ভাবতাম। তবে এখানে সন্ধান পাওয়ার পর আমি ঠিক করি যে যে করেই হোক আমার পরিবারের খোঁজ করেই ছাড়বো। তখন ভেনকাটের স্ত্রী বলে, তুমি সমুদ্রের তীরে কেন গিয়েছিলে? ভিকি বলে, আমি ওই বুটলারকে ফলো করেছিলাম, কেন যেন আমার সন্দেহ হচ্ছিল, তাই আর কি। তো তারপরই সেখানে গিয়ে ভেনকাটের লাশ দেখতে পাই। ভেনকাটের স্ত্রী তখন বলে, একটা কারণ দাও যার জন্য তোমাকে আমরা সন্দেহ করব না। ভিকি বলে, মিথ্যার জন্য কারণ দিতে হয়, কিন্তু সত্যের জন্য না, তাই আমি কোনো কারণই দিব না, কারণ আমি কিছুই করিনি। এদিকে নিখিলাকে যে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা তার বোন এসে তার মা বাবাকে বলে। সবাই তো অস্থির হয়ে পড়ে যে নিখিলা গেল কোথায়। তার বাবা বলে, হতে পারে সে এদিকেই কোথাও আছে, হয়তো সে মোবাইলের সিগন্যাল খুঁজতে গেছে। যাই হোক, তো তারপর বারুণ আর সে বেরিয়ে আসে নিখিলাকে খুঁজতে। এদিকে নিখিলা যেখানে ফেসে আছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথই সে পাচ্ছিল না। এদিক ওদিক সে বারবার খুঁজতে থাকে। সে তো ভয়ে পাগল হয়ে যাচ্ছিল যে সে এখন কি করবে, কি করে এই জায়গা থেকে বের হবে। অন্যদিকে যারা আইল্যান্ডে আছে তাদের মধ্যে কিছু ঝামেলা শুরু হয়ে যায়। স্বাভাবিক, একসাথে এতগুলো মানুষ থাকলে এমনটা তো হবেই। তো দেখা যায় তারা ঝগড়া করছে, আর এদিকে নিখিলার অবস্থা খারাপ হচ্ছে। এখানে আকাশ নামের একটা ছেলে ছিল, সে সমকামী, আর এই ব্যাপারটা তার বাবার সামনে চলে আসে। আকাশের বাবা ছিল খুব রাগী, তাই সে তার ছেলের ক্ষমা চাওয়া তো গ্রহণ করেই না, বরং তাকে প্রাণেই শেষ করে দেয়। মায়া এই সবকিছু আড়াল থেকে দেখে। এরপর কাউকে একটা ওয়াকিটকিতে বলে আরো একজন মারা গেল। তো তারপর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়, ডক্টর বিশ্বক সেন একজন মানুষকে বসিয়ে তার ব্রেনে কাটা ছেঁড়া করছে। খুবই ভয়ঙ্কর সেই দৃশ্য। তখনই রাঘব আর মায়া পুলিশদেরকে ডেকে হাতে নাতে ধরিয়ে দেয় তাকে।
আর এরপর আদালত তাকে মানসিক ভারসাম্যহীন বলে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। দৃশ্য আসে বর্তমানে, যেখানে রাতে সবাই নিখিলাকে খুঁজতে বের হয়। যেহেতু তারা এতক্ষণ ভেবেছে যে নিখিলা ফিরে আসবে, তাই তারা আর বের হয়নি। তবে এখন বাধ্য হয়ে তাদেরকে বের হতেই হয়। সবাই মিলে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগে। অন্যদিকে মায়ের কাছে এসে ভিকি বলে, এখানে কি হচ্ছে? তুমি কি সত্যিটা বলবে? আমি নিশ্চিত শুধুমাত্র সম্পত্তি ভাগাভাগি করে দিতে সে আমাদেরকে এখানে ডাকেনি, আরো অন্য কোনো কারণ আছে। তো সেই কারণটা কি? তো মায়া বলে, আমার মনে হচ্ছে এইসব তোমাদের মধ্যেই কেউ করছে। অন্যদিকে নিখিলার লাশ খুঁজতে গিয়ে তারা পেয়ে যায় অরুণের লাশ, যে আকাশের বাবা। সবাই তো এটা দেখে শকড হয়ে যায়। আর তারপরে আমরা আকাশের ফ্ল্যাশব্যাক দেখি। যখন অরুণ আকাশকে মারছিল, তখনই আকাশ অরুণকে পাথর দিয়ে আঘাত করে, আর সেই অরুণকে প্রাণে শেষ করে, কিন্তু নিজে তখন মরেনি। অরুণ তাকে মারতে পারেইনি। এবার মায়াকে সবাই প্রশ্ন করে, নিখিলা কোথায়? তার সাথে সে কি করেছে? নিখিলার বাবা বলে, এখনই আমার মেয়েকে ফিরিয়ে আনো। আমি তোমাদের প্রপার্টি চাই না, টাকাও চাই না, আর এখানে তো একদমই থাকতে চাই না। মায়া তখন বলে, নিজেদের সমস্যার জন্য আমাকে দয়া করে ব্লেম করবেন না। আমি শহর থেকে পুলিশ আনার ব্যবস্থা করছি, কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। আর সারাদিন ধরে নিখিলা নিখোঁজ, তাকে তো খোঁজা হচ্ছে। তাই আমিও আপনাদের মতোই, আমার কাছে কোনো ক্লু নেই। তাই আপনারা ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলুন আমার সাথে। তখন নিখিলার বাবা বলে, তুই আমার মেয়েকে না দিলে আমার মুখের ভাষা কত খারাপ হবে তোর তা আইডিয়াও নেই। এরপর মায়া বলে, আমার কাজ হচ্ছে আপনাদের খেয়াল রাখা, আর আমাকে দোষ দেওয়ার আগে একবার নিজেদের আশপাশটা দেখে নিবেন, তারা কতটা আপনার কাছে বিশ্বাসযোগ্য। এরা সবাই তো সম্পত্তির উত্তরাধিকারী, তাহলে তারা টাকার জন্য যে এইসব করছে না তার কি গ্যারান্টি? এই কথায় এতই যুক্তি ছিল যে সবার কথা বলাই বন্ধ হয়ে যায়। রাতের বেলা ভেনকাটের স্ত্রীকে এসে একজন স্টাফ বলে, জানি না কেন আমি যখন 1 সপ্তাহ আগে চোখ খুলি তখন আমি নিজেকে একটা ঘরে দেখতে পাই। মাথায় কিছু একটা লাগানো ছিল আমার, তার সাথে আরো আমার মতো লোকজন ছিল। তাদের সাথে কথা বলার চেষ্টা করি আমি, কিন্তু এরা রোবটের মতো শুধু নিজেদের কাজ করে যায়। পরে ভাবলাম হয়তো মেডিসিনের ইফেক্ট, তাই আমি সেটা খাওয়া বন্ধ করি, আর আমি চাই এখান থেকে বেরিয়ে যেতে। আমি শুনেছি আপনি লয়ার, তাই আপনার থেকে আমি এই হেল্পটুকু চাই। তখন ভেনকাটের স্ত্রী বলে, আর কি কি জানো তুমি? লোকটা বলে, আমি শুনেছি এখানে একটা সিক্রেট বেসমেন্ট আছে। ঠিক সত্যি সত্যি হয়তো নিখিলা সেখানেই ফেসে আছে, অর্থাৎ ওই সিক্রেট বেসমেন্টে। কারণ নিখিলা ওখানে একটা রুম পায় যেখানে রিসার্চ করার ল্যাবের মতো সব ছিল, আর সেখানে নিখিলা মানুষের উপর কিছু একটা এক্সপেরিমেন্টের বইও পায়, যা দেখে সে আঁতকে ওঠে। তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলে নিখিলা দ্রুত লুকিয়ে পড়ে। এরপর অনেকটা সময় কেটে যায়, আর শ্রাবণী এবং তার ভাইয়ের ছেলে বারুণকে নিয়ে ঝামেলা হয়ে যায়। শ্রাবণীর মেয়ে আর বারুণ প্রেম করায় সেটা নিয়ে শ্রাবণী তার ভাই অজয়কে খুব আজে বাজে কথা বলে। আর তখন অজয় বলে, তুই এখানে এসেছিস কেন? তুই তো আমাদের বোনই না, তুই হচ্ছিস ওই রাঘবের মেয়ে, তুই ডক্টর বিশওয়াকের মেয়ে না। তো এইসব কথা জানাজানি হয়ে যাওয়ার পর মিনাকে তার চরিত্র নিয়ে খুব কথা শোনায় সবাই। মিনা এইসব সহ্য করতে না পেরে মারাই যায়। আর এই সব কন্ট্রোল রুমে বসে বসে দেখছিল স্বয়ং ডক্টর বিশওয়াক সেন, অর্থাৎ সে তো মারাই যায়নি, আর সবাইকে এখানে এনেছে সে তার কোনো একটা কাজে ইউজ করতে। এই ব্যাপারটা তো নিশ্চিত। তো এই সময় দেখা যায় ডক্টর বিশওয়াক হাসতে হাসতে বলে, খেলা তো সবে মাত্র শুরু মিনা। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে দেখা যায় বিশওয়াক তার বাচ্চা ছেলেকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে আর বলছে, আমি তোকে তোর প্রিয় একটা আইসক্রিম কিনে দিব, ঠিক আছে? তো এরপর বাচ্চাটাকে একটা পুরাতন বাড়ি নিয়ে এসে মাথায় কি সব যেন লাগিয়ে দেয় সে। বাচ্চাটা বারবার বলে, বাবা আমার খুব ব্যথা লাগছে, কখন শেষ হবে এইসব? এই কথাটা শুনে বিশওয়াক তখন শয়তানের মতো হাসে আর বলতে থাকে, এই তো আর একটু সহ্য করে নে, তাহলেই শেষ হয়ে যাবে। তো এই বাচ্চাটার নাম ছিল হারি, আর তার মায়ের নাম ইন্দিরা। হারির একটা বোনও ছিল। তো হারির উপর বেশ কিছুক্ষণ এসব এক্সপেরিমেন্ট করার পর হারি বেহুশি হয়ে যায়। তখনই সেখানে ইন্দিরা আর তার মেয়ে আসে আর হারিকে নিয়ে বাইরে যায়। ইন্দিরা তখন বিশওয়াককে এসে বলে, এসব কি করছো? হারি আমাদের ছেলে, তুমি ভুলে গিয়েছো? তুমি এতটা নির্দয় কিভাবে হলে? কেন করলে এসব? বিশওয়াক তখন হারি আর তার বোনের সামনে ইন্দিরাকে ফেলে দেয় নিচে আর বলে, হারি আয় বাবার কাছে আয়। তো দেখা যায় ইন্দিরা সেখানেই মারা যায়, আর তার বাচ্চারা খুবই অবাক হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, দৃশ্য আসে বর্তমানে, যেখানে হারিকে দেখা যায় সে এখনো প্যারালাইজড।
তার সন্তান আছে, তাই তারা তাকে এখানে নিয়ে আসে। তো কিছুক্ষণ পর একটা ছেলে আর একটা মেয়ে আসে হারির বোনের ছেলে মেয়ের পরিচয়ে। কিন্তু হারি ওই ছেলের কানে কানে বলে, আমি জানি তোমরা আমার বোনের সন্তান না। এখন এই কথার মাধ্যমে বোঝা যায় যেন সেদিন তার বোন মারা গিয়েছিল, না হলে এত নিশ্চিত হয়ে বলার কথা নয় তো। এদিকে মিনা অনেক কান্নাকাটি করছিল। তার মায়ের এইভাবে মৃত্যু হয়ে যাওয়া তারা কেউই ভাবতে পারেনি। অজয় তখন মিনাকে সরি বলে তার আচরণের জন্য। শুভ বলে, দাদা, যবে থেকে এখানে এসেছি তবে থেকেই সব অদ্ভুত কাহিনী হচ্ছে। আমার মনে হচ্ছে এখানে তৃতীয় কেউ আছে যেই সব নিয়ন্ত্রণ করে। তো আমাদের এখন বাচ্চাদের যে করেই হোক সেফ রাখতে হবে। অজয় বলে, বাচ্চাদের সেফ রাখার একমাত্র উপায় হচ্ছে এই আইল্যান্ড থেকে চলে যাওয়া। আমাদের এখানে থাকাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে দিন দিন, যেন এটা কোনো একটা ফাঁদ পাতা হয়েছে আর আমরা তাতেই ধরা দিচ্ছি। তো এরপর তারা সবাই মিলে ঠিক করে তারা এখান থেকে চলে যাবে আর শহরে গিয়ে পরে পুলিশ আনবে নিখিলাকে খুঁজতে। এই সব কিছু কন্ট্রোল রুমে বসে ভিডিওতে দেখছিল ডক্টর বিশওয়াক। তো তারা সবাই যখন চলে যাচ্ছিল তখনই তাদেরকে ভিকি আটকানোর চেষ্টা করে আর বলে, প্লিজ আপনারা বাইরে যাবেন না, বাইরে অনেক ঝুঁকি আছে। আপনারা বের হতে চাইলে এখানে থাকুন আর একসাথে মিলে লড়াই করুন। দয়া করে যাবেন না, আমার কথাটা শুনুন, তাহলে সত্যি বলছি অনেক বড় ক্ষতি হতে পারে। কিন্তু শুভ, অজয় এরা তো কোনো কথাই শোনে না। আর তারা চলে আসে সমুদ্রের তীরে। সেখানে এসেই তো তারা শকড হয়, কারণ যেই কাপল শুরুতেই বলেছিল আমরা এখানে টাকার জন্য আসিনি, দেখা করতে এসেছি, তাই আমরা থাকবো না, চলে যাব, সেই কাপল আসলে যেতেই পারেনি। তারা মারা গিয়েছে এই আইল্যান্ডেই, আর খুবই বাজে ভাবে তাদের মৃত্যু হয়েছে। এই সব কিছু দেখে বাকিরা তো প্রচন্ড ঘাবড়ে যায় আর এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আরো মরিয়া হয়ে ওঠে। তখনই তারা একটা বোট দেখে আর সবাই তাতে উঠে পড়ে। কিন্তু শুভর কি যেন হয়ে যায়, সে একভাবে শুধুমাত্র হাহাকার করে যাচ্ছিল। আর যখন দেখে বোট কাজ করছে না তখনই সে পানিতে ঝাঁপ দেয় আর সেখানেই মারা যায়। তারা কেউই বুঝতে পারে না হঠাৎ করে কি হলো যে শুভ এরকম আচরণ করে মারা গেল। এইসব মৃত্যু দেখে আবারও অট্টহাসিতে মেতে ওঠে ডক্টর বিশওয়াক। এদিকে মুন্না আসে আদিতি নামের একজনের সাথে দেখা করতে। তার সাথে কিছু প্রাইভেট সময় কাটানোর পর মুন্না আদিতিকে বলে, তোমার সাথে ওই ডক্টর বিশওয়াকের কি সম্পর্ক? আদিতি বলে, উনি আমার বাবা হয়, তবে আমার আসল বাবা সে নয়। আমার দাদু একটা বড় ফার্মা কোম্পানির মালিক ছিলেন। তিনি একদিন ডক্টর বিশওয়াকের কিছু রিসার্চ পেপার পেয়ে খুব ইমপ্রেস হয়ে যায়। তাই তিনি ডক্টর বিশওয়াককে মানসিক হাসপাতাল থেকে বের করে সব রকম সুযোগ সুবিধা দেন রিসার্চ করার জন্য। তাকে সবার সাথে পরিচয় করিয়েও দেন। তো তারপর বিশওয়াকের আবিষ্কার করা সঞ্জীবনী মেডিসিন বেশ আলোড়ন সৃষ্টি করে আর দাদুরও তার প্রতি বিশ্বাস দিন দিন এতই বেড়ে যায় যে তিনি কোম্পানির সাথে সাথে আমার বিধবা মাকেও বিশওয়াকের হাতে তুলে দেন। তারপর হঠাৎ করে একদিন আমার দাদু মা দুজনেই মারা যান আর আমাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়। বিশওয়াক ধীরে ধীরে আমাদের সমস্ত সম্পত্তি তার করে নেয়। আমরা অনেক লড়াই করেছি আইনের মাধ্যমে, কিন্তু হেরে গিয়েছি বারবার। এখন আমি খুব ক্লান্ত আর কিছুই ভালো লাগে না। এই সব কিছু শুনে মুন্না বলে, চিন্তা করবে না, আমি বলছি তুমি যা হারিয়েছ তা আবারও ফিরে পাবে। এদিকে একটা বাচ্চা মেয়ে এসে ভিকিকে বলে, আমি খেলতে চাচ্ছিলাম কিন্তু ঝাঁসি আন্টিকে কোথাও পাচ্ছিই না। তো এই কথা শুনে এবার ভিকি ঝাঁসিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তার ভয় হচ্ছিল সবার মতোই আবার ঝাঁসিরও না কিছু হয়ে যায়, তাই সে এবার চারিদিকে তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে রাতের বেলা রোহিত নামের একটা ছেলে এসে হারিকে মেরে ফেলে, কারণ হারি বলেছিল তুই আমার বোনের ছেলে না। আমি জানি, তাই সে হারিকে মেরে পথের কাঁটা মুক্ত করে। আর আমরা এখান থেকে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখি। রোহিত আর তার সাথে যে মেয়েটা আছে তারা এখানে ভাই বোন সেজে এসেছিল আর তাদেরকেই কাছাকাছি আসতে দেখে নেয় ভেনকাট। ভেনকাট জেনে যায় এরা ভাই বোন না, তাই ভেনকাটকে রোহিত ধাক্কা দিয়ে দেয়, যার ফলে পাথরের মধ্যে আঘাত পায় সে। কিন্তু সে বারবার বলে, আমাকে প্লিজ যেতে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু রোহিত তাকে পরে পাথর দিয়ে আঘাত করতে করতে একেবারে শেষই করে ফেলে। দৃশ্য আসে বর্তমানে, যেখানে সে হরিকেও মেরে ফেলে। আর এই সব কিছু ডক্টর বিশওয়াকও দেখে আর বলে, আমি ভেবেছিলাম তুই আমার নাতি, কিন্তু তুই ধোকা দিলি। তো তারপরেই সেখানে মায়া আসে আর বোঝা যায় যে এই মায়াও সবাইকে বোকা বানাচ্ছে, কারণ সে তো সবই জানে এখানে কি হচ্ছে আর কি হতে চলেছে। তো মায়া এসে ডক্টর বিশওয়াককে কিছু একটা রিপোর্ট দেখে বলে, এই বিষয়ে কি আমরা অপেক্ষা করব নাকি করব না? ডক্টর বিশওয়াক বলে, যারা কাজ করার সময় অপেক্ষা করে আর কাজ করার আগে অপেক্ষা করে তারা দুজনই ফেইলিয়ার, তাই কাজ শুরু করো। মায়া বলে, ঠিক আছে, তাহলে আমি সেরকমই করছি। এদিকে রাতের বেলা আকাশকে একজন মহিলা এসে বোঝায়
তার সাথে সত্যিই খুব খারাপ হয়েছে, আর সে যে তার বাবাকে মেরেছে ভালোই করেছে। আর এখন আকাশের উচিত সবাইকে মারা যারা যারা তাকে অপমান করেছে। আকাশ তখন তার থেকে চাকু নিয়ে তারই পেটে ঢুকিয়ে দেয় আর বলে, আমাকে এখন থেকে আর কেউ কখনো অর্ডার দিতে পারবে না, আমার যা ইচ্ছা করবে আমি তাই করব। তারপর আকাশ তাকে মেরে এখান থেকে চলে যায়। অন্যদিকে নিখিলা সেই বেসমেন্ট থেকে কোনো মতে বেরিয়ে এসে একটা স্টাফের কাপড় পরে সেখানে দেখতে থাকে তারা কাজ কিভাবে কিভাবে করে। তো দেখা যায় একজন তাদের কোড বলে বলে ডাকছিল, আর তারা সেই মতো দৌড়ে যাচ্ছিল কাজ করতে। এদিকে রাতের বেলা হঠাৎ করেই ভারুণ ঘুম থেকে ওঠে আর দেখতে পায় তার পাশে তার বাবা নেই। এটা দেখেই তো সে অস্থির হয়ে যায়। এরপর সবাই তাকে ডাকে কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। অন্যদিকে ভিকি সেই অদ্ভুত লোকটাকে ফলো করে করে চলে আসে, তবে তাকে ধরার আগেই সে চলে যায় একজনকে নিয়ে। আর এদিকে নিখিলা বের হয়ে দেখে সেখানে তার সব চেনা জানা মানুষদেরকে নিয়ে তারা কিছু করে রেখেছে। জগদীশ, মানিশ আরো অনেকে সেখানে ছিল, তবে তারা নিজেদের হুঁশে নেই, নাকি তারা মৃত সেটাও নিখিলা বুঝতে পারে না। এখন তো নিখিলা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কিভাবে এখান থেকে বের হবে সে নিজেও জানে না। তার উপর যত সে ভেতরে আসছে তত ভয়ঙ্কর সব রহস্য সামনে আসছে। তো সেখানে অজয়কেও নিয়ে আসা হয় আর তাকে কোনো একটা অপারেশনের জন্য প্রস্তুত করা হয়। এই সব কিছু দেখে তো হাত কাঁপতে শুরু করে নিখিলার। আর নিখিলা যে এখানে আছে সেটা স্ক্রিনে দেখে ফেলে ডক্টর বিশ্বক। আর পরে আর কি, যা হওয়ার তাই হয়। নিখিলাকে ধরে আনা হয় মায়ার কাছে। নিখিলা তখন বলতে থাকে, আমাকে ছেড়ে দাও। আর এইসব কি করছো? আমাদের লোকেদের সাথে এগুলো কি হচ্ছে? কিসের অপারেশন করছো? আর কি করার জন্য আমাদের এখানে আনা হয়েছে? সত্যিটা কি একটু বলবে? মায়া তখন হেসে বলে, তো অবশেষে তোমাকে খুঁজে পাওয়া গেল। তোমার বাবা মা তোমার চিন্তায় চিন্তায় অস্থির, আর তোমার বাবা এতই চিন্তা করেছে যে পানিতে ডুবেই মারা গিয়েছে। আফসোস বেচারার এই মৃত্যুর জন্য। নিখিলা তো তার বাবার এইরকম মৃত্যুর খবর পেয়ে কিচ্ছু বুঝতে পারে না। সে কি করবে? কাঁদবে না এদেরকেই মেরে ফেলবে? কারণ যা হয়েছে তা তো এদের জন্যই হয়েছে। তো তারপরই দেখা যায় নিখিলাকে বেহুশ করা হয় আর তাকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। এদিকে ঈশা, ভারুণ আর বাকিদেরকে বলে, এইভাবে আমাদের ভেঙে পড়লে হবে না, আমাদেরকে লড়াই করতে হবে। আর সেটা যেভাবেই হোক না কেন। আমাদের ওই শুভ আঙ্কেল মারা গিয়েছে এই অতিরিক্ত চিন্তা থেকেই, তাই আমাদেরকে শান্ত থাকতে হবে। এইভাবে আমরা হার মানতে পারবো না। তো তারপরই তারা সমুদ্রের তীর থেকে উঠে চলে যায় লড়াই করার জন্য। যেহেতু মরবেই তাহলে লড়ে মরতে দোষ কি? অন্যদিকে হার্ষা এসে দেখে মাধবী মারা গিয়েছে, আর এই হচ্ছে সেই মহিলা যাকে আকাশ মেরেছে। হার্ষা খেয়াল করে মাধবীর পেটে যে চাকু সেটা হচ্ছে মুন্নার, তাই সেভাবে হয়তো মুন্নাই তাকে খুন করেছে। তাই সে মুন্নাকে মারতে তাড়া করে, কিন্তু মুন্না তাকে বারবার বলে, আরে ভাই আমি কেন তাকে মারবো? হয়তো আমার চাকুটা কেউ ইউজ করেছে, আমি সত্যিই জানি না এই বিষয়ে। তো তারপর সেখানে মায়া এসে বলে, এটা তোমাদের বাড়ি না যে অসভ্যতা করবে, চাকু ফেলে দাও। মুন্না তখন বলে, এই যে এই মায়াই সব কাহিনী জানে, তাকে জিজ্ঞেস কর কি হচ্ছে এখানে। হাসা তখন বলে, যদি মায়া তুই এসব করে থাকিস তাহলে কিন্তু আমি তোর গলা সবার আগে কাটবো, মাথায় রাখিস। তখন মায়া বলে, আমি হচ্ছি এখানকার মালিক, তাই আমার সাথে ভালো করে কথা বলো। মুন্না বলে, কিসের মালিক? এই সব কিছুর মালিক আমরা। মায়া তখন বলে, এখনো সম্পত্তি ভাগ হয়নি, তাই যতদিন না সেটা হচ্ছে ততদিন আমি এখানকার মালিক। আমার কথা মতোই তোমাদেরকে চলতে হবে। মুন্না তখন হার্ষাকে বলে, দেখলি তো, আসলে সে চায় আমরা যেন একে অপরকে মেরে ফেলি, তাহলে সে একাই সব সম্পত্তি পেয়ে যাবে। আর আমি যদি তোর স্ত্রীকে মারতাম তাহলে কি আমি সেখানে চাকু রেখে আসতাম? আমাকে কি তোর বোকা মনে হয়? ভালো করে ভেবে দেখিস মাথামোটা। এদিকে একটা এয়ারবোর্ড দিয়ে যাওয়ার চেষ্টা করছিল এখানে আটকে থাকা একজন স্টাফ, কিন্তু ভারুণ আর বাকিরা সেটাকে টানাটানি করে ছিঁড়েই ফেলে। ঈশাই সব কিছু দেখে খুব বিরক্ত হয়ে যায় আর তার মাকে বলে, তোমাদের নিজেদের অভিভাবক ভেবে বিশ্বাস করে এখানে এসেছিলাম, আর এসে এইভাবে ফেসে যাব আমি কখনোই ভাবিনি। তোমাদের মতো বোকা দুনিয়ায় দুটো নেই। আমি আর তোমাদের সাথে এক মিনিটও থাকতে পারবো না। আমি আমার মতো যাচ্ছি, তোমরা কেউ আমাকে ফলো করবে না। এই কথা বলেই ঈশা একাই কোথাও দৌড়ে চলে যায়। অন্যদিকে ভিকি বুটলারের কাছে আসে আর লুকিয়ে তার থেকে তার যেই কার্ডটা থাকে পাস হওয়ার সেটা নিয়ে নেয়। তবে সে বুঝতে পারে আর একটা শীষ দিয়ে ওই বন মানুষটাকে লাগিয়ে দেয় তার পেছনে। আর সে তো ভিকিকে মারাত্মকভাবে মারধর শুরু করে। সেখানে কৌশিকও ছিল, তাই তারা দুজন মিলেই এই অদ্ভুত মানুষের শেষ করে। অন্যদিকে ঈশা পানি পায়, সেখানে পাথরও ছিল। তো ঈশা একটু রিল্যাক্স করতে সেখানে গিয়ে শুয়ে পড়ে। তখনই সেখানে সে দেখে রোহিত আর প্রিয়াঙ্কাও আছে, তাই সে তাদেরকে ডেকে তার সাথে জয়েন হতে বলে।
তারা তার কথায় আসেও, কিন্তু রোহিত কি যেন এক নেশার মধ্যে ছিল, তাই সে ঈশার সাথে জোর জবরদস্তি করতে থাকে। ঈশাও তখন নিজেকে সেভ করতে ধাক্কা দেয়, যে কারণেই পাথরে আঘাত লেগে মারা যায় রোহিত। ঈশা এই সব করার পরই সেখান থেকে ভয়ে পালিয়ে আসে। এদিকে কৌশিক মারা যাওয়ার আগে ভিকির কাছে তার ভাগ্নি রিয়াকে তুলে দেয় আর তার খেয়াল রাখতে বলে। ভিকি তখন রিয়াকে নিয়ে ফিরে আসে তাদের থাকার জায়গায়। সেখানে সে ঝাঁসিকেও দেখে যে সে ফিরে এসেছে। ঝাঁসি তখন ভিকিকে বলে, কেমন আছিস ভাই? তখন ভিকি বুঝতে পারে এটাই তার সেই বোন যাকে সে হারিয়ে ফেলেছিল। ছোটবেলা ঝাঁসি ভিকিকে খুঁজতে গিয়ে চলে গিয়েছিল অনেকটা দূরে। তো ভিকি বলে, তুমি কোথায় ছিলে এতদিন, আর এখন সেফ আছো তো? ঝাঁসি বলে, এখানে কেউই সেফ না। তো এরপর ভিকি তাকে জিজ্ঞেস করে, তো কোথায় ছিলে? এর উত্তরে ঝাঁসি বলে, আর জেনে কি করবি? ভিকি তখন বলতে থাকে, ঠিক আছে, আমি তো এতেই খুশি যে তুমি ফিরে এসেছো, আর আমি তো এখানে এসেছিলাম তোমাকেই খুঁজতে। আমি এই পৃথিবীতে একা না সেটা প্রমাণ করতে। এসব শুনে ঝাঁসি বলে, শেষ তোর কথা? ভিকি তখন বলে, দিদি। ঝাঁসি বলে, হ্যাঁ ভাই, পরের জন্মে হবে। এখন ঝাঁসি এরকম অদ্ভুত ভাবে কথা কেন বলছে সেটা ভিকি নিজেও বুঝতে পারছিল না। এদিকে ঈশা আর প্রিয়াঙ্কা একে অপরকে মারধর করতে শুরু করে। প্রিয়াঙ্কা বলছিল, রোহিত কিছু করেনি, তুই তাকে কেন মারলি? আমি এবার তোকে মেরেই ফেলবো, তুই একটা খুনি। ঈশা বলে, আমি তাকে ইচ্ছা করে কিছু করিনি, আর সে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। আমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু প্রিয়াঙ্কা যেন তার হুঁশেই নেই। সে মারতে মারতে সমুদ্রের তীরে চলে আসে, আর তখনই ঈশার পরিবারের লোকজন আসায় প্রিয়াঙ্কার হাত থেকে ঈশা বেঁচে যায়। ঈশার মা বলে, এইসব হচ্ছে মায়ের কথা না মানার ফল। মা আমাদেরকে বারবার বলেছিল আমরা যেন এই লোকের কথায় না আসি। এ লোক একদমই ভালো কেউ ছিল না, কিন্তু আমরা আমাদের লোভ সামলাতে না পেরে এখানে চলে এসেছি। আর এখন আমাদের পরিবারের একে একে সবাই হারিয়ে যাচ্ছে। এইভাবে আর কত চলবে? কেউ আমাদেরকে সব সত্যিটা যদি বলতো আমাদের সাথে এইসব করার কারণটা কি, তাহলে অন্তত মরলেও শান্তিতে মরা যেত। তখনই ঝাঁসি মাইকে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি ঝাঁসি বলছি, সবার মনে যত প্রশ্ন আছে তা জানতে চলে আসো অ্যাসেম্বলি রুমে। তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবে। প্লিজ খুব দ্রুত সেখানে এসে পড়ো। এইসব শোনার পরই ভিকি এসে মায়াকে রেগে বলে, এসব কি হচ্ছে? কি গেম খেলছো? হ্যাঁ? মায়া বলে, অপেক্ষা করো আর দেখতে থাকো কি হচ্ছে। তখন ভিকি জিজ্ঞেস করে, ঝাঁসি কোথায় ছিল? তাকে কে নিয়ে গিয়েছিল? মায়া বলে, আমি কি করে বলবো বলো তো? ভিকি তখন বলতে থাকে, শোনো, তোমার এই নাটক আর সহ্য করা যাচ্ছে না, প্লিজ বন্ধ করো। আর আমাকে বলো তুমি এখানে কি করছো, আর তোমার সাথে কে আছে? আর ওই জঙ্গলের লোকটা অজয় আঙ্কেলকে রেস্ট্রিক্টেড এরিয়াতে কেন নিয়ে গেল? তো তারপরও মায়া কিছুই বলে না। ভিকি এবার খুব রেগে যায় আর বলে, দেখো, তোমার এসব নাটক আমি ধরে ফেলেছি, তাই আর লুকিয়ে কি লাভ? যা সত্যি তা বলে দাও, তাহলেই তো সব কাহিনী শেষ হবে। এখন একেবারে বিরক্ত লাগছে তোমার এইভাবে বারবার না না বলাটা। এত অভিনয় করো কিভাবে? হ্যাঁ, কি চলছে এইসব সম্পত্তি দেওয়ার আড়ালে? মায়া বলে, গিয়ে সবার সাথে বসে পড়ো, তারপর তোমার সব প্রশ্নের উত্তর সেখানেই দেয়া হবে। এরপর সবাই এসে বসে আর ঝাঁসিও আসে। মুন্না তখন ঝাঁসিকে বলে, তুইও এখন এই শয়তানদের দলে? ঝাঁসি বলে, কিসের দল? আমিই তো আসল। আমি যদি না থাকতাম তাহলে তোরা কেউই এখানে থাকতি না। তখনই আদিতি হাততালি দিয়ে বলে, জিনিয়াস ডক্টর বিশ্বক সেন। তখন ঝাঁসি বলে, আদিতি, আমি জানতাম তুমি আমাকে সব সময় ইমপ্রেস করবে। হ্যাঁ, আমি হচ্ছি ডক্টর বিশ্বক সেন। সবাই তো শকড হয়ে তাকিয়ে থাকে এটা শুনে যে সে কি বলছে না বলছে। ঝাঁসিকে তো একজন বলে, পাগলের মতো কথা বলো না, তুমি ঝাঁসি, তুমি আবার ডক্টর বিশ্বক সেন কিভাবে হবে? তখন সে বলে, এটাই তো আমাদের সমাজের সমস্যা, আমাদের ছোট্ট মাথায় এত বড় বিষয় ধরে না, আর পরে সেটাকে তারা বলে পাগলামি। কিন্তু এটাই সত্যি, আমি হচ্ছি ডক্টর বিশ্বক সেন। আর শ্রাবণী, আমি জানতাম না তুমি আমার মেয়ে না। যদি জানতাম তাহলে তোমাকে এই আইল্যান্ডে ডাকতামই না, সেজন্য আমি দুঃখিত। যাই হোক, এবার পয়েন্টে আসা যাক। আমি কেন তোমাদেরকে এই আইল্যান্ডে ইনভাইট করেছি জানো? এই গল্পটা শুরু হয় আমার দাদিমার থেকে। তো এরপরে আমরা তার ফ্ল্যাশব্যাক দেখি। বিশ্বককে তার দাদিমা গল্প বলছে অমর হওয়ার। যেমন তাদের অনেকেই মনে করে ভগবান আছেন যারা অমর, তারপর তাদের মহাভারতেরও অনেকেই আছেন যারা অমর। তো এই সব কথা শোনার পর থেকেই বিশ্বকের মাথায় চলে আসে যে সেও মৃত্যুকে জয় করবে, সে মৃত্যুর কাছে হারবে না। তারপর থেকে বিশ্বক এমন কোনো এক্সপেরিমেন্ট নেই যা সে করেনি, এমনকি সে নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েনি। তো তারপরই তাকে জেলে দেওয়া হয়, তবে জেলও তাকে আটকে রাখতে পারেনি। সে জেলে থেকেও নিজের এক্সপেরিমেন্ট চালিয়ে যায়। তারপর সে উত্তর পায়
কনসিয়াসনেস ট্রান্সফার অর্থাৎ তার ভাবনা চিন্তা যা হচ্ছে একজন মানুষের পরিচয়, সে যদি সেটাকেই ট্রান্সফার করে দেয় তাহলে তো তারপর বিশ্বক আদিতির দাদুর সাহায্যে অনেক টাকার মালিক হয়। আর তার পাওয়ার ইউজ করে সে এই আইল্যান্ড তৈরি করে, সেখানে নিজের ইচ্ছা মতো এক্সপেরিমেন্ট করতে থাকে আর অনেক ধরনের ক্রিয়েচার বানায়, যেমন ওই বনের অদ্ভুত মানুষটা। আর একদিন সে তার এখানে কনসিয়াসনেস ট্রান্সফার ল্যাব তৈরি করতে সক্ষম হয়। তো তারপর সেখানে এই মানুষের উপর এক্সপেরিমেন্ট চালু করা হয়। একের পর এক ব্যর্থ হয় সে। তারপর তারা বুঝতে পারে একই ডিএনএর মানুষের মধ্যেই এসব ট্রান্সফার করা সম্ভব। সেজন্য সে তার পরিবারের সবাইকে এই আইল্যান্ডে ডাকে, সম্পত্তির লোভ দেখিয়ে। আর পরে অবশেষে ঝাঁসির সাথে তার 100% মিল হয় ট্রান্সফার করার জন্য। আর এটাই ছিল সেই কাজ যা মায়া এসে জিজ্ঞেস করেছিল বিশ্বককে। আর বিশ্বক বলেছিল কাজে অপেক্ষা করাও একরকম ব্যর্থতা, তাই অপেক্ষা না করে শুরু করা হোক। আর এভাবেই বিশ্বকের চেতনা চলে আসে ঝাঁসির বডিতে, আর সে এখন নিজেকে অমর দাবি করতে শুরু করে। বিশ্বক নিজেকে গডও বলতে থাকে। এই সব শোনার পর সবাই তো খুব ক্ষেপে যায় আর বলে এ তো দেখছি পুরো পাগল। এরপর সবাই জিজ্ঞেস করতে থাকে তুই আমাদের সন্তানদের কি করেছিস বল, তাদের সবাইকে মেরে দিয়েছিস নাকি? বিশ্বক বলে চুপ করো, তোমাদের মুখে পরিবার প্রেম এই কথাগুলো মানা যায় না। আমি না হয় মনস্টার, কিন্তু তোমাদেরকে গত 5 দিন ধরে দেখার পর আমাকে তো ভালো মানুষ মনে হচ্ছে আমার। আর আমি মনস্টার হয়ে এসেছি তোমাদের মতো কিছু লুকিয়ে থাকা শয়তানকে বের করতে। তো তারপরই বিশ্বক ভিডিও প্লে করে যেখানে সবার কীর্তিকলাপ ফাঁস হয়ে যায়। একে অপরের আপনজনদেরকে যে খুন করেছে তা সবাই দেখে ফেলে। এখন তারাই একে অপরকে মারার জন্য ঝগড়া শুরু করে দেয়। তখন বিশ্বক বলে এই একটু ভদ্র হয়ে থাকো তো, তোমরা একেবারে পশুর মতোই আচরণ করছো। যাই হোক, দেখে ভালো লাগলো যে আমি প্রথম কাউকে কিছু করিনি, তারাই তাদের ধ্বংসের আসল কারণ। তবে তোমরা চিন্তা করো না, তোমরা এসেছো যেহেতু আমি তোমাদের খালি হাতে ফেরত দিব না। তোমাদের মধ্যে যে কোনো একজন আমার কোম্পানির সিইও হবে, কিন্তু সেটা কে হবে তা তো পরেই জানতে পারবে। তো এরপরে এখানে শুরু হয় প্রচন্ড মারামারি। আর বুটলারের হাতে তখনই সেই ট্যাটুটা দেখতে পায় ভিকি, যেই ট্যাটুটা ভিকির মায়ের হত্যাকারীর হাতেও ছিল। তো ভিকি বুঝতে পারে বুটলারকেই আসলে পাঠানো হয়েছিল এই বিশ্বকের পক্ষ থেকে। তো তারপর এখানে মারামারির এক পর্যায়ে প্রায় কয়েকজন মারা যায়। তখনই বাকিদেরকে নিয়ে পালানোর কথা ভাবে ভিকি, তাই ভিকি আর মুন্না আগে বেরিয়ে যায় এখান থেকে যাওয়ার পথ বের করতে। ও যে সে বুটলারের পাস কার্ড এনেছিল তা এখন কাজে লাগে তার। ভিকি ল্যাবটাই খুঁজছিল, তবে তখন তাকে মায়া ডেকে আনে তাদের ল্যাবে। তাই ভিকি সেখানে আসে আর এবার ভিকিকে বিশ্বক জানায় তার মাকে সে ভালোবাসতো আর তার সব সন্তানদের মধ্যে তাকে আর ঝাঁসিকে বেশি পছন্দ তার। এরপরই এখানে ভিকি বলে তাহলে মাকে কেন মারলে? বিশ্বক বলে কারণ তোমার মা আমার রিসার্চের ডায়েরি পেয়ে যায় আর সে এটার মাধ্যমে আমার সব পরিকল্পনা নষ্ট করে ফেলে, তাই বাধ্য হয়েই তাকে মারতে হয়। তো এবার সে আইল্যান্ডে যারা আছে তাদেরকে মারবে, কাউকেই যেতে দিবে না। ভিকি অনেক রিকোয়েস্ট করে তাদের ছেড়ে দিতে, কিন্তু তারা না মানায় ভিকি ঝাঁসির বুকেই আঘাত করে বসে আর মায়াকে বাধ্য করে মোস্তফাকে আটকাতে। মায়া তাকে বারবার মানা করে সে যেন মারতে না যায়, কিন্তু ভিকি না শুনলে তখন মায়া তাকে ব্ল্যাকমেইল করে আর বলে দেখো ঝাঁসি প্রেগনেন্ট, তাই তাকে বাঁচাতে হলে চিকিৎসা দরকার, তাকে ছেড়ে দাও প্লিজ। ভিকি তখন বাচ্চার মায়ায় ছেড়ে দেয় তাকে। তারপরই এখানে আসল টুইস্টটা রিভিল করে মায়া। মায়া বলে আমি শুরু থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম ভিকি, আমি সবসময় চাইতাম তোমার মন বিশ্বককে ট্রান্সফার করতে, কিন্তু বিশ্বক চুজ করে ঝাঁসিকে। তবে সেই অসম্পূর্ণ কাজ আমি এবার করব। মোস্তফা যাও, বাকিদের মেরে আসো, কেউ যেন আইল্যান্ডের বাইরে না যেতে পারে। এরপরই শুরু হয় ট্রান্সফার ঝাঁসি আর ভিকির মধ্যে। তবে বাইরে থেকে তখন একটা গ্যাস এসে ছেড়ে দিয়ে যায় নিখিলা। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি হঠাৎ করেই সেখানে বন্দুক নিয়ে চলে আসে ভিকি আর সে বন্দুক তাক করে মোস্তফাকে মারতে, যাতে করে সে বাকিদের আটকাতে না পারে। কিন্তু কাহিনী একেবারে ঘুরে যায় যখন ভিকি মোস্তফাকে না মেরে বাকি সবাইকে একে একে খুন করে, এমনকি বাচ্চা মেয়ে রিয়াকেও। তারপর আমরা বুঝতে পারি যে ভিকির মধ্যে বিশ্বকের সবকিছু ট্রান্সফার হয়ে গেছে, তাই সে এখন আর ভিকি নেই, বিশ্বকে পরিণত হয়েছে। এরপরই মায়াকে সে জড়িয়ে ধরে, কারণ তাদের এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এরপরই মায়া সবার সামনে ঘোষণা দেয় যে এখন থেকে ভিকি হচ্ছে এখানকার সিইও। তবে ভিকির ঠিকঠাক মতো হয়তো ট্রান্সফার হয়নি, তাই মাঝে মাঝে তার একটু মাথায় সমস্যা হয়। অন্যদিকে আমরা ঝাঁসিকে দেখি, তার একটা বাচ্চা হয়েছে। এখন ভিকির চেতনা কি তবে এখন ঝাঁসির বাচ্চার মধ্যে আছে নাকি ঝাঁসির মধ্যে আছে তা জানা যায়নি।
হয়তো অন্য কোনো সিজনেই এই উত্তরগুলো পাওয়া যাবে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই গল্পের শেষে অনেকগুলো প্রশ্ন রয়ে গিয়েছে, যে প্রশ্নের উত্তরগুলো আমরা এর পরবর্তী সিজন আসলে সেখানেই হয়তো পাবো। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।